বাঁদরের হাতে তরোয়াল পড়লে কি হয় জানেন? বাঁদরের হাতে তরোয়াল পড়লে যা হয় আমাদের পশ্চিমবঙ্গে এখন সেই অবস্থা হয়েছে। আমি কাউকে বাঁদর বলিনি, আপনি যেটা বুঝেছেন সেটা আপনার নিজস্ব বিষয়। আমি কিন্তু কাউকে বাঁদর বলি। কেউটে কেন পিছিয়েও বেরোতে পারে। কণ্ঠস্বর চাইছে আজকে, হ্যাঁ কণ্ঠস্বর পাওয়া যাবে 2027 সালে, তাহলে তার ওই কণ্ঠের স্বরে কোনো লাভ নেই। মানুষকে এই কণ্ঠস্বর বাজিয়ে শুনিয়ে দিতে হবে, হ্যাঁ তাহলেই একমাত্র ওই তৃণমূলের কণ্ঠ রুদ্ধ হবে। কিন্তু এই কণ্ঠস্বর এর আগের বারও নিয়েছিল, তারপর তো জানি না কি অজানা কারণে কি হলো না হলো কিছুই বুঝতে পারলাম না। সেই কণ্ঠস্বর মিললো না মিললো কিছু বোঝা গেল না, আবার কণ্ঠস্বর নেওয়া হলো। ভাই এরকম করলে দিনের পর দিন তো আর করলে তার হয়ে মানুষ থাকতে পারে না, যেটা সত্যি সেটাই বলছি। এরপর থেকে আর কেউ বলতে পারবেন না যে কেচ প্যারট সিবিআই কিন্তু নিরপেক্ষভাবেই তারা ভারতী ঘোষের নাম দেওয়ার আগে বা তারা দিব্যেন্দু অধিকারীর নাম দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে ফোন করে বলেনি স্যার কেটে দেবো নামটা কিনা। কুণাল ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ এসেছিল, সেই কুণাল ঘোষ যদি এখন এদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, সে যদি সতীলক্ষ্মী হয়ে যেতে পারে, তো এদের খারাপ ধরার কারণ নেই। এখন নায়কের ভূমিকায় অভিনয় করছে, তো দেব যখন নায়কের দাদুর ভূমিকায় অভিনয় করবে এই তৃণমূল সরকার থাকলে তখনও হবে না। নায়কের বাবার ভূমিকা ছেড়ে দিন, নায়কের দাদুর ভূমিকায় যখন অভিনয় করবে তখনও ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। সিপিএম 2000 সালে চলে যাওয়ার সময় 2000 কোটি টাকা বরাদ্দ করেছিল, এখন মমতা ব্যানার্জি 500 কোটি টাকা বরাদ্দ করেছে। বিধানসভা ভাঙচুর করে দিলেন। আমি একবার বিধানসভায় ঢুকে পড়েছিলাম বলে ওই স্পিকার আমাকে 3 দিনের জেলে পাঠিয়েছিলেন। আমি সেদিন বলতে পারিনি এই কথাটা যে আমি ঢুকেছি বলে, শুধু বহিরাগত আমি ঢুকে পড়েছিলাম বলে আমার সঙ্গে আরও 20টা ছেলেকে আপনি 3 দিনের জেল খাটিয়ে দিলেন। আর মমতা ব্যানার্জি দলবল নিয়ে এসে, হ্যাঁ ভেতরের লোকেদের সঙ্গে নিয়ে এমএলএদের সঙ্গে নিয়ে পুরো বিধানসভাটাকে ভেঙে তছনছ করে দিলেন। একটা এফআইআর করেন, উল্টে প্রদর্শনী করেছিলেন। আচ্ছা আপনি আমার এত কথা বলছেন বাজেট নিয়ে, আপনি আমাকে একটা কথা বলুন তো, এবারে বাজেটটা লাইভ হলো না কেন বিধানসভা থেকে? বলুন দেখি আপনারা সাংবাদিকরা আপনারা কেমন বুঝেছেন রাজনীতিটা। বাজেটটা লাইভ হলো না, তারপরে বাজেট যতক্ষণ ধরে লাইভ হয়েছে ততক্ষণ ধরে লাইভ সাংবাদিক সম্মেলন হয়েছে। কেন হলো বলুন দেখুন। এটা হচ্ছে খেলা। কারণ বাজেটটা পেশ করেছে কে? চন্দ্রিমা ভট্টাচার্য। সারাক্ষণ ধরে 2 ঘন্টা ধরে চন্দ্রিমাকে দেখার পর চন্দ্রিমাদির মুখ দিয়ে বেরোনো কথাগুলো আরেকবার মমতাদির মুখে বেশিক্ষণ বসতো না। চন্দ্রিমাদিকে দেখাতো 1.5 ঘন্টা ধরে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 30 সেকেন্ড। তাই পুরো এই বিধানসভার ভেতরে বাজেটটা লাইভ হলো না, লাইভটা উনি নিজে আরেকটা বাজেট করলেন সাংবাদিকদের সামনে বসে, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা গেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল থেকে টিএমসি লেখাটা উড়ে গেছে। উড়ে যায়নি, উড়িয়ে দেওয়া হয়েছে কিনা সেটা তদন্ত হওয়া উচিত। সেটা একবার সিআইডিকে দিয়ে মমতা ব্যানার্জি তদন্ত করা, এটা আমরা সিআইডি চাইছি। হ্যাঁ এটা সিআইডি দিয়ে তদন্ত করা যে উড়ে গেছে না উড়িয়ে দেওয়া হয়েছে। আপনি আপনাদের ফেসবুক, যারা আমার ফেসবুক গত 9 জানুয়ারি থেকে ব্লক করে দিয়েছে, 9 জানুয়ারি থেকে ফেসবুক অথরিটি আমার ফেসবুক ব্লক করেছে, উইদাউট এনি রিজন ব্লক করেছে। আজ অবধি খোলিনি, আমি কয়েকশো চিঠি পাঠিয়েছি। উনি কোন হরিদাস পাল? আমি কেন্দ্রীয় সরকারের দলে আছি না আমরা। আচ্ছা আমেরিকান আইটেম হচ্ছে ফেসবুক, আমেরিকাও এখন আবার আমাদের। তো তারপরেও আমরা এত চিঠি চাপাটি করে পার্টিকে ধরাধরি করে সব জায়গায় চেষ্টা চরিত্র করে কিছু করতে পারিনি। উনি সকালে করলেন না দুপুরে খুলে গেল। ভালো করে খোঁজ নিন, নিজেই উড়িয়েছে নিজেই আবার নিয়ে। একটা আপনাদের কথা বলি, প্রথম কথা হচ্ছে যাদের নাম বেরিয়েছে প্রথমত তারা সবাই তৃণমূল। এখন তাদের মধ্যে অনেকেই প্রাক্তন তৃণমূল হয়ে গেছে, বা এখন তাদের মধ্যে অনেকেই আর তৃণমূলের সঙ্গে নেই, বিজেপির সঙ্গেও আছে। 2 হচ্ছে রেকমেন্ডেশন এক জিনিস, আর আমি ছোট করতে চাই না, ভুলকে ভুল বলতেই হবে। রেকমেন্ডেশন এক জিনিস, আর টাকা নিয়ে দুর্নীতি করে চাকরি দেওয়াটা আর এক জিনিস। দুটোই অন্যায়, কিন্তু টাকা নিয়ে চাকরি দেওয়াটা মহা অন্যায়। এক হচ্ছে দেখুন সিপিএমের জামানায় নিজের দলের লোককে চাকরি দেয়নি, এটা অতি সিপিএমও বড় সিপিএমও বলতে পারবে না।
কারণ তারা তাদের হোল টাইমারদের যদি দেখা হয় দেখবেন আপনি ওদের হোল টাইমারদের সব মেয়ে বউ ছেলে কেউ না কেউ পরিবারের কেউ না কেউ একটা হয় পুরসভায় আর নয়তো কোনো স্কুলে প্রাইমারি স্কুল বা কোনো স্কুলে তারা শিক্ষকতা করছে। এটা একদম ট্র্যাডিশনালি তারা করে এসছে। কিন্তু এটা ঠিক যে তৃণমূল কিন্তু এই জায়গাটা ভীষণ স্বচ্ছ, তারা কিন্তু কোনোভাবে নিজের লোক পরের লোক দেখেনি। সিপিএম যেমন নিজের লোক ছাড়া কাউকে দেয়নি, 100% স্বজন পোষণ করেছে। এরা কিন্তু স্বজন পোষণ করেনি, এরা দেখেছে যে লোকটা এসছে তার সঙ্গে যে মুটেটা এসছে সেই মুটিয়ার কাছে কত বড় টাকার বান্ডিল আছে, আর কিচ্ছু দেখেনি। এরা শুধু টাকার বান্ডিল গুনেছে, আর কিছু গণেনি। তাদের যে এসছে দল, নিজের দলের লোক, ভিন্ন দলের কাফের, যে যেখানে এসছে তাদের সবাইকে ওরা চাকরিটা দেওয়ার জন্য চেষ্টা করেছে। এখন যে নামগুলো এসছে দিব্যেন্দু অধিকারী বা আপনি ভারতী ঘোষ, তদন্তের মতো তারা তাদের দায়িত্বে নিজেদের নির্দোষ প্রমাণ করবেন। ভারতী ঘোষ বলছেন যে তিনি সমস্ত আইনি প্রোটোকল মেনেই কাজ করবেন, এখনো করবেন। তার বিরুদ্ধে অভিযোগ এসছে তো তিনি ফেস করবেন। কুণাল ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ এসছিল, সেই কুণাল ঘোষ যদি এখন এদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, সে যদি সতীলক্ষ্মী হয়ে যেতে পারে, তো এদের খারাপ ধরার কারণ নেই। এক আর দুই হচ্ছে, আমি আবারও বলছি, অনেক সময় পদে থাকলে রেকমেন্ড করতে হয়। কটা রেকমেন্ড করেছে? সামনে এসছে 5টা 10টা। 26,000-এর মধ্যে টোটাল এগুলো এদের 2-3জনকে ধরলে কটা? এক। আমি তাও দোষকে দোষই বলবো, কিন্তু আমি এটাও বলছি এরপর থেকে আর কেউ বলতে পারবেন না যে কেচ প্যারট সিবিআই কিন্তু নিরপেক্ষভাবেই তারা ভারতী ঘোষের নাম দেওয়ার আগে বা তারা দিব্যেন্দু অধিকারীর নাম দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে ফোন করে বলেনি স্যার কেটে দেবো নামটা কিনা। মমতা ঠাকুর বলছে সিবিআই কারোর একটা দলে, সেজন্য আমাকে জোর করে ফাঁসাচ্ছে, আমি এমন কিছু করি। সিবিআই কারোর একটা দলে আর দিব্যেন্দু অধিকারী তাহলে কি বলে? বেচার তো কিছুই বলার জায়গা থাকবে না। হ্যাঁ, আসলে তারা যে কোনো দলের নয়, তারা যে নিরপেক্ষভাবে কাজ করেছে। আমি মোটেও সিবিআই ফ্যান নয়, আমি মোটেও সিবিআই এর মুখপত্র নয়, আমার মোটেও সিবিআই এর প্রতি কোনো ভালোবাসা নেই। কারণ গত কয়েক বছরে সিবিআই পারফরমেন্সের অভাবে আজকে বারবার ভারতীয় জনতা পার্টির মুখ পড়েছে। কি কুক্ষণে আরজি করের কেসটা সিবিআই এর কাছে গেল, যদি না যেত আজকে আমরা গলা বাজিয়ে বলতে পারতাম করলো মানে সিবিআইয়ের ব্যর্থতা, সিবিআইয়ের অপদার্থতা। যদিও তার পেছনেও যথেষ্ট কারণ আছে, সেটা অন্য ইস্যু, অন্যদিন বলবো। তার দায় আজকে বিজেপিকে নিতে হচ্ছে। কিন্তু সেই সিবিআই যে বিজেপির কথায় ওঠে বসে না, সেটা এই চার্জশিটটা প্রমাণ করছে। আচ্ছা, পায়ে মারতে হবে, 26-এর রেফারি থাকবে না, পুলিশ কর্তাকে পাশে বসিয়ে বিরোধীদের হুমকি দিচ্ছে। দেখুন, আমাদের কেন্দ্রীয় সরকারের একটা সমস্যা আছে, তারা কেন্দ্রীয় বাহিনী পাঠায়, কিন্তু কেন্দ্রীয় বাহিনীটাই পুলিশ দ্বারাই পরিচালিত হয়। এই বাহিনীটুকু যদি না থাকে তাহলে আমাদের রেফারির কোনো প্রয়োজন নেই, এক। আর দুই হচ্ছে, ওই মালদা জেলায় গত 2 মাস ধরে যেভাবে তৃণমূলকে মারছে, যেভাবে তৃণমূলকে রেড কার্ড দেখিয়ে দিচ্ছে, যেভাবে দৌড়ে দৌড়ে গিয়ে গুলি করে করে মারছে, আমার মনে হয় এই যে জেলা সভাপতি, তিনি ওই 26-এর নির্বাচন অবধি থাকবেন তো, নাকি তাকে আবার তৃণমূলের কেউ রেড কার্ড দেখিয়ে পৃথিবীর বাইরে করে দেবে? যা চলছে তাই বলা কোনো অস্বাভাবিক কিছু না। ঘাসফুলকে অস্তিত্ব সংকটে ভুগছে। এখন কিসের সংকটে ভুগছে আমি বলতে পারবো না, অস্তিত্বের সংকটে না ভাইপোর সংকটে আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, বাজেটে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, স্বাস্থ্যর যে বাজেটটা রয়েছে সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ, তাহলে এই যে বমি পরিষ্কার করতে হচ্ছে, মেডিসিন সাপ্লাই হচ্ছে না, বিভিন্নভাবে মেডিসিনগুলো পাচার হয়ে যাচ্ছে, এগুলো কি চলছে? এবার এসে যাবে, টাকাটা বরাদ্দ করা হয়ে গেছে, শুধু টাকাটা আসতে বাকি আছে। আমার প্রশ্ন হচ্ছে, বাজেটে তো কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, ভালো, খুবই ভালো কথা, শুনতে ভালো লাগছে। তা টাকাটা কোত্থেকে আসবে সেটা দেখানো হয়েছে কি? বাজেট মানে বার্ষিক আয় ব্যয়। তো আমাদের ফ্যামিলিতেও বাজেট হয় না? দুর্গাপুজোর আগে বাবা বলে না যে এবারে ভাই আমাকে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকার মধ্যে মার্কেটিং করতে হবে, দ্যাট ইজ দ্য বাজেট। মা বলে না বাবাকে যে আমার মাস চালাতে আমার এত টাকা লাগে, তোমাকে এই টাকাটা দিতে হবে, দ্যাট ইজ ফ্যামিলি বাজেট, মান্থলি বাজেট। তো বাজেট মানে আয় এবং ব্যয়। তখন বাবা বলেন, বাজেট বিতর্ক, তখন বাবা বলেন যে আমার তো এই মাইনে আমি তোমাকে এইটা দেবো কী করে? তখন একটা রফা হয়, সব পরিবারেই হয়। হ্যাঁ, এখন ওদের পরিবারে হয় না, কারণ ওদের কিছু কিনে খেতে হয় না, কালীঘাটের পরিবারের লোকেদের, তা ওদের হয় না। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার জানতে ইচ্ছে করছে যে বাজেটের টাকাটা কোত্থেকে আসবে? দেবেন তো আপনি, বুঝলাম,
এখন নায়কের ভূমিকায় অভিনয় করছে। তো দেব যখন নায়কের দাদুর ভূমিকায় অভিনয় করবে এই তৃণমূল সরকার থাকলে তখনও হবে না। নায়কের বাবার ভূমিকা ছেড়ে দিন, নায়কের দাদুর ভূমিকায় যখন অভিনয় করবে তখনও ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। সিপিএম 2000 সালে চলে যাওয়ার সময় 2000 কোটি টাকা বরাদ্দ করেছিল, এখন মমতা ব্যানার্জি 500 কোটি টাকা বরাদ্দ করেছে। এহেন মুখ্যমন্ত্রীর রাজত্বে আপনি বাজেট, হ্যাঁ, আপনি শিক্ষা, আপনি স্বাস্থ্য, আপনি মেয়েদের নিরাপত্তা, এসব নিয়ে কথা বলেন কেন? বাজেটের শুরুটাই বললাম আমি আপনার, আর বাকিটা ট্রেডমিলে দৌড়তে দৌড়তে যা মুখে এসছে, যা মনে এসছে, যা মাথায় এসছে তাই করেছে। 26-এর লড়াইয়ে তিনি বলেছেন বাঁদরের হাতে তরোয়াল পড়লে কি হয় জানেন? বাঁদরের হাতে তরোয়াল পড়লে যা হয় আমাদের পশ্চিমবঙ্গে এখন সেই অবস্থা হয়েছে। আমি কাউকে বাঁদর বলিনি, আপনি যেটা বুঝেছেন সেটা আপনার নিজস্ব বিষয়, আমি কিন্তু কাউকে বাঁদর বলিনি। আপনি কি বুঝলেন তার দায় আপনার, যেমন ডিসক্লেমার দেন না, আমি ডিসক্লেমার দিলাম। হ্যাঁ বলুন। 26-এর লড়াইয়ে মুখ্যমন্ত্রী বলেছে যে কাউকে লাগবে না, কংগ্রেসকেও লাগবে না, উনি একাই, ভাইপোকেও লাগবে না, সেটা বলুন না, যেটা আসলে বলতে চেয়েছেন যে আমার ভাইপোকেও লাগবে না। তো ওনার কাকে লাগবে, কখন উনি কার সাথে ঘর করবেন, মানে উনি করবেন মানে তৃণমূল কখন কার সাথে গাঁটচড়া বাঁধবে, তৃণমূল কার সাথে লিভিং করবে, কার সাথে তৃণমূল মানে ওই কি বলবো আর সেই সব সম্পর্ক রাখবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। না, বালু বাইরে এসে গেছে, বালু তো বেরিয়ে গেছে, বালু বেরিয়ে গেছে, মানে এই একে একে বেরোচ্ছে, এখনো পার্থ প্রসেসিং এ রয়েছে। বিষয়টা কি, বিষয়টা খোলসা হচ্ছে না কেন? দেখুন, বেল তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, দেখুন একটা জিনিস দেখতে হবে, যখন যখন জেলে গেলেন এই অনুব্রত মণ্ডল, হ্যাঁ, তখন কি ছিল বাংলার বাঘ, আর এখন সুটিয়ে একদম এসে হরিনাম সংকীর্তন করছে, দেখাচ্ছেন না আপনারা যে হরিনাম করছে খোল বাজিয়ে, এটা বলে সংশোধনাগারে সংশোধিত হয়ে আসা নতুন অনুব্রত। এটাই আমি একটা কথা বলি, দেখবেন এই কিছু না কটাক্ষ করে বেড়ায় সিপিএমের লোকজন, আপনারা ওই চাপে পা দেবেন না যে এরা বেল পাচ্ছে। বেলটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, বেল না পাওয়াটাই অস্বাভাবিক। আমাদের ভালো লাগছে না যে বালু আবার সমাজে বিচরণ করবে, এটা ঘটনা, আমাদের মানে সাধারণ মানুষের এটা একটা ঘটনা। সেই আবেগটাকে উস্কে দেওয়ার জন্য তারা সেটিংয়ের তত্ত্ব হাবি জাবি অনেক কিছু বলছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই সিপিএম কোনো দিন কোনো কালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করেছে? 21শে জুলাইয়ের অত বড় ঘটনা ঘটেছিল, 21শে জুলাইয়ের অত বড় ঘটনার পর একটা এফআইআরে মমতা ব্যানার্জির নাম নেই। আচ্ছা ছেড়ে দিন, বিধানসভা ভাঙচুর করে দিলেন। আমি একবার বিধানসভায় ঢুকে পড়েছিলাম বলে ওই স্পিকার আমাকে 3 দিনের জেলে পাঠিয়েছিলেন। আমি সেদিন বলতে পারিনি এই কথাটা যে আমি ঢুকেছি বলে, শুধু বহিরাগত, আমি ঢুকে পড়েছিলাম বলে আমার সঙ্গে আরও 20টা ছেলেকে আপনি 3 দিনের জেল খাটিয়ে দিলেন। আর মমতা ব্যানার্জি দলবল নিয়ে এসে, হ্যাঁ, ভেতরের লোকেদের সঙ্গে নিয়ে, এমএলএদের সঙ্গে নিয়ে পুরো বিধানসভাটাকে ভেঙে তছনছ করে দিলেন, একটা এফআইআর করেন, উল্টে প্রদর্শনী করেছিলেন। আমরা একটা পথ অবরোধ করলে পুলিশ পাঠিয়ে তৎকালীন সিপিএম মেরে লাট করে তুলে দিত, অ্যারেস্ট করে নিয়ে যেত। 26 দিন একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, উল্টে তাকে পুলিশ দিয়ে সুরক্ষা দেওয়া হতো তুলে দেওয়ার বদলে। সেই সিপিএম আর যাই করুক, আজকে দাঁড়িয়ে যেন এই পার্থ, অনুব্রত, বালু, এদের জামিন, এদের বেল, এদের জেল নিয়ে একটাও কথা না বলে। কমসে কম 7 দিন 10 দিন করে জেল কাটিয়েছে, এক রাত্রির জন্য হলেও এখনো অবধি একে জেল খাটতে হয়েছে, ববি হাকিমকে জেল কাটতে হয়েছে, সুব্রত মুখার্জিকে কাটতে হয়েছে, বৈশাখীর কোল থেকে শোভনকে টেনে নিয়ে আসা হয়েছে তো, এগুলো অস্বীকার করতে পারবে? বৃদ্ধ মদনের নেশা কাটেনি দেখছে জেলের ভেতরে, এগুলো তো হয়েছে। একদিনের জন্য সিপিএম বলতে পারবে সিপিএম আমাদের মতো ছেলেদের জেল কাটিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য একটা এফআইআর, একটা মামলা। এই সিপিএম সিদ্ধার্থ শঙ্কর রায়ের নামে কয়েকশো মামলা করেছিল, তখনও জ্যোতিবাবু ছিলেন, আর 21শে জুলাইয়ের সময় জ্যোতিবাবু ছিলেন, একটা মামলা করেনি।
জ্যোতিবাবু পাল্টে বুদ্ধদেব ভট্টাচার্য হয় বিধানসভা ভাঙার সময়, একটা অভিযোগ করেনি। 26 দিন ধরে রাস্তায় বসছিল, রাস্তা বন্ধ করে, একটা ন্যাশনাল হাইওয়ে কানেক্টর অফ কলকাতা হাওড়া বন্ধ করে বসছিল। যারাই বলুক, আমি অনুরোধ করব, যদি সিপিএম লজ্জা থাকে তাহলে কাচের ঘরে বসে অন্যকে ডিল মারতে যেও না। আমরা অন্তত কয়েক বছর করে জেল কাটিয়ে ওদের অন্তত চর্বি কমিয়েছি, আর আপনাদের মধ্যে চর্বি বৃদ্ধি হয়েছে।